নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বংকন্যার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে রবিবার, সকাল 11টা মতো বাজে। দুপুরের রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি। রান্না করছি একটু মাংস, যদিও খুব সিম্পলভাবেই রান্না করছি। মানে ওই বাঙালির ঘরে ঘরে যেরকম মাংসের ঝোল মাঝে মধ্যেই হয়ে থাকে, একদম ঠিক সেরকমভাবেই বানাচ্ছি। আলু দিয়ে পাতলা মাংসের ঝোল। আর মাংসটাকে ওই 0.5-40 মিনিট আগেই পেঁয়াজ, আদা, রসুন বাটা, কয়েক টুকরো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, অল্প একটু সর্ষে তেল আর 2 চামচ মতো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই একটু আগেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প করে গোটা গরম মশলা, তেজপাতা এই সব কিছু ফোড়ন দিয়ে মাংসটাকে কড়াইতে দিয়ে এখন ভালো করে একটু কষাচ্ছি। আর আজ না বেশি কিছু রান্না করব না, আসলে রান্নাটা একটু তাড়াতাড়ি করে সারতে হবে। তাই এই মাংসটুকুই শুধু রান্না করব। আর এরপর একটু ডাল সিদ্ধ বসিয়ে দেবো। আর তারপর একটু আলুর ভর্তা বানাবো। আর গতকাল সর্ষে ভেন্ডি রান্না করেছিলাম, সেটা বেশ কিছুটাই রয়ে গেছে। মানে যতটা রয়েছে ততটা দিয়ে তো আজ ভালো মতো আমাদের সবারই খাওয়া হয়ে যাবে। আর এইদিকে আমি মাংসের মধ্যে যে আলুগুলো দেবো সেগুলোকে আগে নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। আর আজ তাড়াহুড়া করে রান্না সারার পেছনে, মানে ওই ফাঁকিবাজি রান্না যাকে বলে আর কি, তো সেইভাবে রান্না সারার পেছনে একটা কারণ রয়েছে জানেন। আর সেই কারণটা হচ্ছে, আমার মেয়ে আজ আমাকে কিছুতেই রান্না করতে দেবে না। তার কারণ হচ্ছে আজ মাদার্স ডে, তাই ওর হিসাবে আজ সারা দিনটাতে আমি কোনো রকম কোনো কাজ না করে আরাম করে কাটাবো। আর আমার যত রকম যা কাজ করার আছে আজকে, সেগুলো ও করে দেবে। আজ সকালবেলা যখন চা খেতে বসেছিলাম, তখনই ও আমাকে আজকের এই স্পেশাল দিনটার জন্য নিজে হাতে সুন্দর একটা কার্ড বানিয়ে আমাকে গিফট করেছে। এবং তার সাথে সাথে ওর এই বক্তব্য বা প্রস্তাব যেটাই বলেন না কেন, সেটাও আমার কাছে রেখে গেছে যে আজ সারা দিনটা আমি আরাম করে কাটাবো এবং আজ সারা দিনের যাবতীয় কাজকর্ম ও আমার জন্য করে দেবে। সে রান্না করাই হোক, বা ঘর ভ্যাকুম করাই হোক না কেন, বা জামা কাপড় ফোল্ড করে দেওয়ার কাজই হোক না কেন, সব কাজই নাকি ও নিজে হাতে একা একা করবে। শুধু কি কি কাজ করতে হবে সেটা শুধু ওকে আমার বলে দিতে হবে, বাকিটা নাকি ও নিজে একা একাই সামলে নেবে। বুঝুন ঠেলা এবার। ওকে দিয়ে আমি যদি এখন মাংস রান্না করাতে যাই, তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। কিন্তু সে মেয়েকে যতই বোঝাই যে তুই মাংস রান্না করতে পারবি না, ওটা আমাকেই করতে হবে, সে তো আর আমার কথা কিছুতেই শুনতে রাজি নয়। তারপর ওকে কোনোভাবে বোঝালাম যে ঠিক আছে, তুই তাহলে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া, আর লাঞ্চের জন্য মাংসটা আমি রান্না করব। কারণ মাংস রান্না করতে গিয়ে যদি তোর হাতটা পুড়ে যায়, তাহলে তো তোকে হসপিটালে ভর্তি করিয়ে রেখে আসতে হবে। আর এছাড়াও মাংসটা যদি ঠিকঠাকভাবে রান্না করতে না পারিস, তাহলে সেই পুরোটা রান্না ফেলে দিতে হবে। আর সেটা একদমই ঠিক কাজ হবে না। খাবার ফেলে দেওয়া মানে তো খাবারের অপমান বা অসম্মান করা, সেটাও আমাদের করা উচিত নয়। এই সব কিছু প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট ধরে বোঝানোর পর সেই মেয়ে রাজি হলো। তাও একটাই শর্তে, যে ব্রেকফাস্টটা ও বানিয়ে খাওয়াবে, আর লাঞ্চে যেন আমি আজ শুধু মাংসটুকুই বানাই, রান্নাঘরে যেন বেশি সময় না কাটাই। কারণ ও নাকি আজ এই মাদার্স ডের জন্য আরও কিছু প্ল্যান করে রেখেছে। তাই আজ আমাকে তাড়াহুড়া করে কোনো রকমের রান্নার কাজটা সারতে হবে।
আর হ্যাঁ, আজ সকালে ব্রেকফাস্টে ও নিজে হাতে আমাদের সবার জন্য ব্রেড টোস্ট করে সেই ব্রেডগুলোতে বাটার লাগিয়ে এবং সবার জন্য একটা করে ডিম ভাজা করে সেগুলোকে সুন্দর করে প্লেটে বেড়ে আমাদেরকে খেতে দিয়েছিল। এবং সত্যি কথা বলতে আমি তাতেই অনেক খুশি হয়েছিলাম। তবে সেই ভিডিওটা আমি আর রেকর্ড করিনি, কারণ ভিডিও করার জন্য ও আমাকে সকালবেলাতে রান্নাঘরে ঢুকতেই দেয়নি। আর এছাড়াও ওর পারমিশন ছাড়া আমি কখনো ওকে আমার ভিডিওতে নিয়ে আসি না। মানে এই সমস্ত ব্যাপারে আমি কখনো ওকে জোর করি না। ও যদি রাজি থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওকে আমার ব্লগগুলোতে নিয়ে আসি। আদারওয়াইজ এইসব ব্যাপারে আমি ওকে একদমই ফোর্স করি না। আর এছাড়াও এখন ও গ্রেড 7-এ পড়ে, আর এখানে গ্রেড 7-এ পড়াশোনার প্রেশারটা বেশ ভালোই বেড়ে যায়। তাই ও বেশিরভাগ সময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর সেই কারণে আমিও আর ওকে কোনো রকম কোনো ডিস্টার্ব করি না এইসব ব্যাপারগুলো নিয়ে। এইদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করে দিচ্ছি। আর দাঁড়ান, ও সকালবেলাতে আমাকে যে মাদার্স ডে স্পেশাল কার্ডটা নিজে হাতে বানিয়ে গিফট করেছে সেটা আপনাদেরকে এখন একটু দেখাই। কার্ডটা ড্রয়িং রুমের টেবিলটার উপরেই রাখা রয়েছে। দাঁড়ান, গিয়ে একবার দেখি ওখানে আছে কিনা, নাকি ও আবার নিয়ে চলে গেছে। কার্ডটা ড্রয়িং রুমটার টেবিলটার উপরে আর দেখতে পেলাম না। দাঁড়ান, ওর ঘরে গিয়ে ওকে একবার জিজ্ঞাসা করে দেখি ও নিয়ে আবার অন্য কোথাও রেখে দিয়েছে কিনা। এই, তুই কার্ডটা বানিয়েছিস যে আমার জন্য মাদার্স ডেতে, ওটা কোথায় রেখেছিস? কোথায়? এদিকে? ও, এই যে মাদার্স ডেতে আজও এই কার্ডটা নিজের হাতে বানিয়ে আমাকে গিফট করেছে। এবং কার্ডের ওপরে যে মেয়েটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা নাকি ও আমার ফোনের গ্যালারি থেকে কোনো একটা ছবি চুজ করে সেটা দেখে এঁকেছে। এটা কোন ছবিটা দেখে বানিয়েছিস আমার? কোথায় আছে গ্যালারিতে? ফোন কোথায়? দেখি কোন ছবিটা দেখে আমার বানিয়েছিস। এই ছবিটা ভালোই তো হয়েছে। এটা এই বছর দিয়েছে, আর কিছুদিন আগে আমার বার্থডে গেছিল, তো ওই বার্থডেতেও আমার বার্থডেতে এটাও বানিয়ে দিয়েছে কার্ডটা। সুন্দর কার্ডটা বানিয়েছে। আর এটা তো এই বছর মাদার্স ডেতে আমাকে দিয়েছিল। আর এই পাশেও আছে, তো এই পাশে এইটা আমাকে লাস্ট ইয়ার দিয়েছে বানিয়ে, লাস্ট ইয়ার মাদার্স ডেতে। এটার ভেতরে আবার সুন্দর কাজ করা আছে। আমি দেখিয়েছিলাম আমার ব্লগে, লাস্ট ইয়ারের ব্লগে। যারা যারা আমার লাস্ট ইয়ারের মাদার্স ডের ব্লগটা দেখেছেন হয়তো ওখানে দেখে থাকতে পারেন। তো এটা গত বছর আমাকে দিয়েছে, আর তার আগের বছর দিয়েছে এই কার্ডটা। এটা কোন ইয়ারে? 2022। হ্যাঁ, এটা 2022-এ দিয়েছে, আর এটা লাস্ট ইয়ার 2023। আর এবছর এটাও খুব সুন্দর বানিয়েছে, 2022-এ দিয়েছিল। সুন্দর করেছে, এখানেও ছোট ছোট করে লিখেছে ইউ মেক মি স্মাইল ফর দ্য হাউস, মানে সুন্দর সুন্দর লিখেছে ইউ আর ইউ আর এ স্টার। খুব সুন্দর করে এটা। 2022-এ তো আমি ব্লগ বানাতাম না, তো এই জন্য আর আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই আর কি, তো যখনই আমার জন্য এরকম কার্ড বানায়, এই ওয়ার্ড্রবের মধ্যে এসে চিপকে দেয় সব কার্ডগুলোকে। তো এই একটা কার্ড, যদিও এটা ওরই ওয়ার্ড্রব, ওর ওয়ার্ড্রবের মধ্যে এটা চিপকে রেখে দেয় সব কার্ডগুলো। এইটা তো এই বছর। ছবিটা পেয়েছিস? কোন ছবিটা দেখি? সুন্দরই বানিয়েছে। আমার নাকি ছবি দেখে দেখে গ্যালারি থেকে, এই যে দাঁড়ান ভালো করে দেখ, এই ছবিটা দেখেও বানিয়েছে। তো অনেকটাই সেমই হয়েছে, অলমোস্ট 80%-ই সেম এঁকেছে, ভালোই করেছে। টু মম ফ্রম রোজ লিখেও দিয়েছে। আর এটা তো বার্থডেতে দিয়েছে আমাকে কিছুদিন আগে। আমার বার্থডে গেছিলো, আমার বার্থডে ব্লগটাও আপনারা হয়তো দেখেছেন।
তো সেই দিন আমি আর দেখাইনি আমার ওই ব্লগটাতে, ও আমাকে এই কার্ডটা দিয়েছে যে, তো আজকে দেখিয়ে দিলাম, কারণ সব কটা কার্ডই ও এখানে ওয়ার্ড্রপের ওপরে চিপকে দিয়েছে। তো এই সব রয়েছে। এগুলোই তো আমাদের কাছে অমূল্য সম্পদ, তাই না বলুন? সন্তানের কাছ থেকে বেশি কিছু না, এইটুকু ভালোবাসা পেলেই বোধহয় প্রত্যেকটা মায়ের জীবনই সার্থক হয়ে যায়। যাই হোক, ঘড়িতে প্রায় 12:30 মতো বাজতে যায়। যাই, এবার গিয়ে স্নানটা সেরে আসি, তারপর আবার মেয়েটাকে স্নানে পাঠাবো। আজ আবার সানডে, আর সানডে মানেই আমার মেয়ের শ্যাম্পু ডে। আর শ্যাম্পু করতে ঢুকলে মোটামুটি 40-45 মিনিটের আগে বাথরুম থেকে ও আর বেরোবে না। আর সেই ফাঁকে ডাল সেদ্ধ আর আলুর ভর্তাটা বানিয়ে নেব। আর ঘরটুকু যতটা পারি একটু ভ্যাকুয়াম করে নেব। অলরেডি আজ আমাকে কাজ করতে না দেওয়ার চক্করে আমার মেয়ে সকালবেলাতেই নিজের রুমটা আর তার সঙ্গে আমাদের বেডরুমটাকেও ভ্যাকুয়াম করে রেখে দিয়েছে। এবার ও শ্যাম্পু করতে ঢুকলে সেই সময়টাতে টুক করে ড্রয়িং রুমটা আমি ভ্যাকুয়াম করে নেব। এখন দুপুর 3টে মতো বাজে। এদিকে রবিবারের দুপুরের খাবার প্লেটে এবং বাটিতে বাটিতে সাজিয়ে রেডি করে ফেলেছি। আর প্লেটে আছে ভাত, আলুর ভর্তা, আর এখানে আছে 3-4টে বাটি। তার মধ্যে একটা বাটির মধ্যে কাটা আছে স্যালাড, আর অন্য বাটির মধ্যে রয়েছে একটার মধ্যে মাংস, অন্য একটা বাটির মধ্যে রয়েছে ডাল সেদ্ধ। ওটা কিছু ফোড়ন টোড়ন দিইনি, একদম নর্মাল ডাল সেদ্ধ করা রয়েছে। আর আরেকটা বাটির মধ্যে বেড়ে রেখেছি সর্ষে ভেন্ডি। আর এদিকে মেয়ে অলরেডি আমাকে বলে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে ওকে নিয়ে যেতে হবে একটু ডলার স্টোরে। ওর নাকি ডলার স্টোরে কয়েকটা জিনিস কিনতে লাগবে, তাই খাওয়া দাওয়া শেষে বিকালবেলা বা সন্ধ্যেবেলার দিকে ওকে নিয়ে বেরোতে লাগবে। আর এছাড়াও আজকে ওকে ওর একটা বন্ধুর বাড়িতেও একটু যেতে লাগবে। স্কুল থেকে দুজনকে একটা সেম অ্যাসাইনমেন্টের উপরে কাজ করতে দিয়েছে, এবং সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে মঙ্গলবারে। যদিও সেই বন্ধুর বাড়ি বেশি একটা দূরে না, আমরা যে বিল্ডিংয়ে থাকি ওর সেই বন্ধুও সেই একই বিল্ডিংয়েই থাকে। তাই ডলার স্টোর থেকে ফেরার পথে ওকে কিছুক্ষণের জন্য ওদের ঘরে দিয়ে আসবো। যাই হোক, এবার খেয়ে দিয়ে নিই, তারপর থালা বাসন সব ডিশওয়াশারে ঢুকিয়ে দিয়ে রেডি হয়ে ওকে নিয়ে বেরোই। এখন বিকেল 5টা মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র সব ডিশওয়াশারে ঢুকিয়ে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে মেয়েকে নিয়ে ডলার স্টোরে যাব বলে রেডি হতে যাচ্ছিলাম। কিন্তু আমার মেয়ে আমাকে টেনে এনে বসিয়ে দিল সোফার মধ্যে। কারণটা হচ্ছে, আমি সারা বছর ওর এত যত্ন করি, ওকে ভালো মন্দ এত কিছু রান্না করে খাওয়াই, তো সেই কারণে আজ এই মাদার্স ডেতে ও আমার যত্ন নেবে, তাও আবার আমাকে হেড মাসাজ এবং ফেস মাসাজ দিয়ে। এবং সেটার জন্য ও কোনো রকম কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে। এটা হচ্ছে ওর তরফ থেকে মাদার্স ডে স্পেশাল ফ্রি সার্ভিস। যদিও সকাল থেকে ও অনেক কাজেই আমাকে অনেকটাই সাহায্য করেছে, তার উপরে খুব সুন্দর একটা কার্ড বানিয়েও আমাকে গিফট দিয়েছে, কিন্তু তাতেও ওর মন ভরছে না। আসলে 3-4 দিন আগে থেকেই ওর যে 5-6টা ক্লোজ ফ্রেন্ড রয়েছে, ওদের মধ্যে শুধু এই মাদার্স ডে নিয়েই ডিসকাশন চলছে যে এরা সবাই সবার মাদেরকে মাদার্স ডেতে কি গিফট দেবে। তো আমার মেয়ে আমাকে যতটুকু বলেছে সেই অনুযায়ী ওর কোনো একটা বন্ধু ওর মাকে ম্যাকের একটা লিপস্টিক গিফট করেছে, কেউ আবার সেন্টেড ক্যান্ডেল গিফট করেছে, কেউ আবার পার্স গিফট করেছে, তো কেউ আবার পারফিউম। তো এখন আমার মেয়ে আমাকে গত বেশ কয়েকদিন ধরেই জিজ্ঞাসা করছিল, মা তোমাকে আমি কি গিফট দেবো তুমি আমাকে বলে দাও, বা তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সেটাই গিফট করব। আর ওর সেই প্রশ্নের উত্তরে আমি ওকে বারবারই একটাই জবাব দিয়েছি যে আমার কিছু লাগবে না। তাও যদি তুই আমাকে কিছু দিতে চাস, তাহলে তোর বন্ধুদের থেকে অন্য রকম কিছু একটা আমাকে গিফট দে, যেটা দেওয়ার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা খরচা করতে লাগবে না। তো সেই জন্য ও এই সব কিছু প্ল্যান করেছে যাতে টাকা পয়সা খরচা না করেও বেশ সুন্দর সুন্দর কয়েকটা গিফট মাদার্স ডেতে আমাকেও দিতে পারে। এক তো মাদার্স ডে স্পেশাল কার্ড, যেটা ও একদম নিজে হাতে বানিয়েছে, যার জন্য একটা টাকা মানে একটা ডলারও ওকে খরচা করতে লাগেনি। দ্বিতীয়ত আজ সারাদিনে ও বেশ অনেক কটা কাজেই আমাকে টুকটুক করে সাহায্য করেছে। আর তৃতীয়ত এখন এই ফেস মাসাজ এবং হেড মাসাজ, সেটার জন্য না ওকে কোনো রকম কোনো ডলার খরচা করতে হয়েছে, না আমাকেও পার্লারে গিয়ে খরচা করতে হলো। তবে হ্যাঁ, আজ দুজন দুজনের সাথে যে সময়টা খরচা করলাম, সেটা খরচা করতে গিয়ে কিন্তু দুজনেরই ভীষণই ভালো লাগলো।
টাকা পয়সা খরচা করে তো সবাই গিফট দিতে পারে, তাই না বলুন? অবশ্য সেটাতে কিছু খারাপ ব্যাপার নেই, কারণ সেটাতেও যে গিফট দেয় তার ভালোবাসা এবং অনুভূতিগুলো সেই গিফটটার সাথেই জড়িয়ে থাকে। কিন্তু টাকা খরচা না করে কি গিফট দেওয়া যেতে পারে সেটা যে আমার মেয়ে বুদ্ধি খাটিয়ে মাথা থেকে বার করেছে এবং সকাল থেকে প্রত্যেকটা কাজও মন থেকে করেছে এবং এখনো করছে, এটাই তো একজন মা হিসেবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আর সত্যি কথা বলতে, বর্তমান সময়ে যা অবস্থা চলছে তাতে যে কোনো সম্পর্কই হোক না কেন, সেটা একজন সন্তানের সাথে তার বাবা মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো সম্পর্কেই সময় দেওয়াটাই হচ্ছে সেই সম্পর্কটার জন্য আসল উপহার। কারণ আমরা সবাই প্রত্যেকেই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আশেপাশের সম্পর্কগুলোকেই সেই আসল উপহারটা মানে সময়টা দিতেই ভুলে যাই। এই দেখুন না, আমার মেয়েও ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে, আরো উঁচু ক্লাসে উঠে যাবে, আর তখন পড়াশোনার প্রেশারটাও আরো বেশি বেড়ে যাবে। আর এক সময় তো চাকরি জীবনেও প্রবেশ করবে, তখন নানা রকমের চিন্তা আর ব্যস্ততা ওকে ঘিরে ধরবে। তখন কি সত্যি এরকম ভাবে ওর সাথে সুন্দরভাবে সময় কাটানোর মতো সময় রোজ রোজ পাবো বলুন? সেই জন্যই বোধহয় বলে, সন্তানরা বেশ একটু বড় হয়ে ওঠার আগেই প্রত্যেকটা বাবা মার উচিত তাদের সন্তানের সাথে যতটা সম্ভব সময় কাটানো এবং সুন্দর সুন্দর মুহূর্তে বেশ কিছু স্মৃতি তৈরি করে রাখা। আসলে সন্তানরা যখন ছোট থাকে তাদের সাথে কাটানো ওই সময়গুলোই তো প্রত্যেকটা বাবা মাদের কাছে তাদের সারা জীবনের জন্য শ্রেষ্ঠ স্মৃতি, এবং সেই স্মৃতিগুলোই প্রত্যেকটা বাবা মার বৃদ্ধ বয়সের জন্য শ্রেষ্ঠ জমাপুঞ্জি হয়ে ওঠে, তাই না বলুন? আর আজ এই মাদার্স ডেতে আমি আমার মাকে কি বলবো বা মাকে নিয়ে কি বলবো বা আমার মার ব্যাপারে আমি কি বলবো, সত্যিই কিছু বুঝে উঠতে পারছি না। কারণ প্রথমত মাকে নিয়ে কিছু বলতে গেলে সেটা বোধহয় এই ৮-১০ মিনিটে বলে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়, এবং দ্বিতীয়ত যতটুকু যাই বলবো আমি আমার মাকে নিয়ে সেটা বোধহয় কমই বলা হবে। তবে শুধু আমার মা বলে নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মাকে নিয়ে যতটুকু যা বলবো সেটা সত্যিই খুবই কম বলা হবে। কারণ একটা সন্তানকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করে তোলা পর্যন্ত একটা মা তার জীবনের প্রতিটা পদে পদে যে কতটা পরিমাণ স্যাক্রিফাইস করে থাকে সেটা বোধহয় কোনো একটা বিশেষ শব্দ বা ভাষায় প্রকাশ করার অনেকটাই ঊর্ধ্বে। ওই একটা কথা আছে না, ভগবান বা ঈশ্বরকে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু যে মানুষটাকে আমরা চোখে দেখতে পারি, অনুভব করতে পারি, ছুঁতে পারি, বা যে মানুষটা তার সন্তানের বিপদে সব কিছু ভুলে নিঃস্বার্থভাবে তার সন্তানকে সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়িয়ে পড়ে, সেই মানুষটার নাম হচ্ছে মা। আর সেই কারণেই বোধহয় পৃথিবীর প্রত্যেকটা মাকে ঈশ্বরের জায়গায় বসানো হয় বা ভগবান তুল্য মনে করা হয়। তাই এই সমস্ত মানুষদের নিয়ে বা এই জগতের সমস্ত মাদেরকে নিয়ে বেশি কিছু বলার মতো ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মাদের জন্য আজ আমি একটা কথাই বলবো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ১০০ বছর নয়, ১০০০ বছর বেঁচে থেকো। কারণ তোমরা ভালো থাকলে যে আমরাও ভালো থাকি। তোমরাই আমাদের জগৎ, তোমরাই আমাদের পৃথিবী। তোমরা যত দিন ভালো থাকবে, তোমাদের ওই মুখটা দেখে যে আমরাও ভালো থাকবো। তাই তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। তোমাদের ছাড়া যে আমাদের জগৎ অন্ধকার। আর এইদিকে আমার মেয়ে এত সুন্দর করে আমার গা হাত পা মাথা সব টিপে দিচ্ছে যে আমার তো রীতিমতো ঘুমই পেয়ে যাচ্ছে জানেন। এমনিতেও দেখবেন, সারাদিন কাজের পর কেউ যদি মাথায় হাত দিয়ে মাথাটা একটু টিপে দেয়, তাহলে ২ মিনিটের মধ্যেই যেন কেমন জানি চোখ দুটোতে ঘুম চলে আসে, তাই না? তবে আজ মাথা টিপতে গিয়ে আমার মেয়ে আমার চুলগুলোকে নিয়ে এমন ভাবে জট পাকিয়ে দিয়েছে যে এখন চুলের জট ছাড়াতে গিয়ে আমার মোটামুটি ০.৫ ঘন্টা সময় লেগে যাবে। এখন ঘড়িতে প্রায় ৬:৩০ মতো বাজে, আর এতক্ষণ পরে এখন আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ডলার স্টোরে। আসলে আপনারা তো দেখলেনই, আমার মেয়ে এত সুন্দর করে আমার মাথাটা টিপে দিচ্ছিল, তাও আবার প্রায় ১৫-২০ মিনিটের মতো টিপে দিয়েছিল জানেন। তারপরে এতটাই ঘুম পেয়ে গেছিল যে আমি বেশ কিছুক্ষণের জন্য সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মেয়ে এসে ডাকাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৬:১৬ মতো বাজে।
তাড়াতাড়ি করে উঠে ঝটপট করে রেডি হয়ে নিয়ে এখন মেয়েকে নিয়ে বেরোচ্ছি। আর এইদিকে আজকে বাইরে একটু বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জ্যাকেটটা পরে নিলাম। আর এছাড়াও সন্ধ্যের পর থেকে এখানকার টেম্পারেচার ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, আর বাড়ি ফিরতে ফিরতে একটু রাত হয়ে যেতে পারে, সেই জন্য আরো জ্যাকেটটা গায়ের উপরে চাপিয়ে নিলাম। তবে এখন ঠান্ডাটা বেশ অনেকটাই কমে গেছে জানেন। রাতের দিকে টেম্পারেচারটা ড্রপ করে যায় ঠিকই, কিন্তু ওই বেশি একটা না, মোটামুটি ওই 15-16 ডিগ্রিতে নামে। আর দুপুরের দিকটাতে কিন্তু আজকাল ওই 20-22-24 ডিগ্রি মতো টেম্পারেচার থাকছে। এইদিকে আমি আর আমার মেয়ে ডলার স্টোরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছি। তবে ভাবছি ঘর থেকে যখন বেরিয়েছি তাহলে ডলার স্টোর ছাড়াও টুকটাক আরো কিছু বাজার সেরে তারপর বাড়ি ফিরবো। একটা শ্যাম্পুর বোতল নিতে লাগবে, একটা বডি লোশন কিনতে লাগবে, ঘরে কলা, পাতিলেবু, ধনেপাতা এগুলো সবই মোটামুটি শেষ, ওগুলোও একটু নিতে লাগবে। তাই ভাবছি মেয়েকে নিয়ে আগে ডলার স্টোরে যাব, ওখানে ওর যা কেনার আছে ওকে কিনে দিয়ে ওর মাথাটা ঠান্ডা করে নিয়ে তারপর যাব শপার্স ড্রাগ মার্টে শ্যাম্পু আর বডি লোশনটা কেনার জন্য। আর তারপর ওখান থেকে যাব একটা গ্রসারি শপে কলা, পাতিলেবু আর ধনেপাতাটা কেনার জন্য। তবে একটাই সুবিধা যে এই সবকটা দোকানই পাশাপাশি রয়েছে, বেশি একটা দূরে না, তাই খুব একটা অসুবিধা হবে না। তবে আমার কিন্তু আজ গ্রসারি শপে যেতে লাগতো না জানেন। সকালবেলা হাজবেন্ড বাজারে গেছিল এই সপ্তাহের বাজারটা করার জন্য। কিন্তু আমার হাজবেন্ড বাজারে গেলে যেটা করে, যে ওকে যদি আমি 10টা জিনিসের লিস্ট হাতে ধরিয়ে দিই, ও তার মধ্যে 2-3টে জিনিস আনতে ঠিক ভুলে যায়, সে যতই আমি ওকে লিস্ট বানিয়ে ওর হাতে ধরিয়ে দিই না কেন। আর নয়তো ওই 10টা জিনিসের মধ্যে 2-3টে জিনিস এমন নিয়ে চলে আসবে যেটার ঘরে কোনো প্রয়োজনই নেই, বা ঘরে সেই জিনিসগুলো অলরেডি রয়েছে। তাই যথারীতি আজ সকালেও যখন ও বাজারে গেছিল, তখন যে লিস্টটা ওর হাতে আমি ধরিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু কলা, ধনেপাতা আর পাতিলেবুর নামটাও বড় বড় অক্ষরে লেখা ছিল। কিন্তু ওই যে আপনাদেরকে বললাম, 2-3টে জিনিস বাদ দিয়ে বাজার করার পর তখন গিয়ে ওর মনটা শান্তি পায়। তাই আমাকে যখন এই সন্ধ্যেবেলা বেরোতেই হলো, তাই ভাবছি গ্রসারি শপে গিয়ে ওই 2-3টে জিনিস কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর এইদিকে আমরা অপেক্ষা করছি কখন সিগন্যাল পড়বে আর কখন আমরা রাস্তাটা ক্রস করতে পারবো। আর আজকে কত সুন্দর রোদ উঠেছে দেখেছেন। তবে এখন এরকম রোদ ঝলমলে পরিবেশ প্রায় সময়ই দেখতে পাওয়া যাবে, কারণ গ্রীষ্মকাল যে প্রায় দোরগোড়ায়। দেখি জুন মাসটা পড়লে আস্তে আস্তে করে শীতের সমস্ত পোশাক, এই সমস্ত জ্যাকেটগুলো কাছাকাছি শুরু করে দিতে হবে। আর সব কাছাকাছি হয়ে গেলে নেক্সট 3-4 মাসের জন্য সেগুলো সব থাকবে বাক্সবন্দি হয়ে। আর এইদিকে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি ডলার স্টোরে। যদিও ওর কি কি কেনার আছে সেই সব কিছু কেনার জন্য ও আমাকে একা ফেলে দিয়ে চলে গেছে দোকানটার অন্য একটা দিকে। এইদিকে আমার মেয়ের যা কিছু কেনার ছিল সব কেনাকাটা হয়ে গেছে, আর ওর কেনাকাটার সাথে সাথে আমিও টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছি। আর এখন আমরা বিল করাবো বলে বিলিং কাউন্টারের সামনে এসে লাইন দিয়েছি। সামনে 2-1 জন মতো রয়েছে, ওনাদের হয়ে গেলে তারপর আমরা যাব। যদিও আমি বেশি কিছু নিইনি, একটা ডোরম্যাট কিনেছি। আসলে এখন স্প্রিং সিজন চলছে তো, সেই জন্য বেশ সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের উপরে বেশ কয়েকটা ডোরম্যাট তুলেছে, সেখান থেকেই একটা পছন্দ করে নিয়েছি। আর দেওয়ালে যাতে কিছু জিনিস ঝোলানো যায় বা যদি ফটো ফ্রেম লাগানোর ইচ্ছা হয় সেগুলো যাতে লাগানো যায়, সেই জন্য 2টো সেট হুক নিয়েছি। আর আমার মেয়ে কিনেছে পেন্টিং এর জন্য একটা কালারের সেট। সেটটার মধ্যে টোটাল 24টা কালার রয়েছে। আর কিনেছে ছোট্ট একটা স্কেচ বুক। দাঁড়ান, সেলফ বিলিং কাউন্টারটা অনেকক্ষণ বাদে ফাঁকা হয়েছে, বিলটা এবার করিয়ে নি। ডলার স্টোর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শপার্স ড্রাগ মার্টের দিকে। আর ওখান থেকে শ্যাম্পু আর বডি লোশনটা কিনে নিয়ে চলে যাব সামনেরই একটা গ্রসারি শপে। তো যাই হোক, এখন মা মেয়ে দুজনে মিলে একটু ঘুরো ঘুরো করি আর কেনাকাটা করি। এই দোকানের ভেতরে গিয়ে আর বেশি একটা কিছু রেকর্ড করব না। তবে আজ কি কি কেনাকাটা অলরেডি আমরা করে ফেলেছি আর কি কি কেনাকাটা করব, সেই সব কিছু একেবারে বাড়ি পৌঁছে আপনাদেরকে দেখাবো। এখন ঘড়িতে রাত প্রায় 9টা মতো বাজে, আর আমি এদিকে 2-3টে দোকান ঘুরে কেনাকাটা শেষ করে চলে এসেছি বাড়িতে। তবে মেয়ে আসেনি, বাড়ি ফেরার পথে মেয়েকে ওর বন্ধুর ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি। বললো তো স্কুল থেকে যে অ্যাসাইনমেন্টটা দুজনকে একসাথে করতে দিয়েছে, সেটার জন্য বন্ধুর সাথে ওই 15-20 মিনিটের মতনই কিছু কাজ আছে, তাই 9:30টার মধ্যেই ঘরে চলে আসবে। আর বন্ধুর মা ওকে আমাদের ঘরে পৌঁছে দিয়ে যাবে। একই বিল্ডিং এ থাকে দেখে বেশি একটা চিন্তার কিছু ব্যাপার নেই, বেশি দেরি করলে আমি টুক করে গিয়ে নিয়ে আসতে পারবো।
আর আমি এইদিকে হাত পাটা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। গ্রসারি শপ থেকে যে ধনেপাতা আর লেবুগুলো নিয়ে এসেছি ওগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তবে আজ গ্রসারি শপ থেকে শুধু ধনেপাতা, লেবু আর কলাটুকুই নিয়ে আসিনি, এনেছি একটা শনপাপড়ির প্যাকেট। এই যে যে গ্রসারি শপটাতে গেছিলাম ওই দোকানটাতেই এই শনপাপড়ির প্যাকেটগুলো বিক্রি করছিল। দেখে আর লোভ সামলাতে পারলাম না, মেয়েও আবদার করলো একটা প্যাকেট নেওয়ার জন্য, তাই সাথে করে নিয়েই এলাম। আর এই বক্সটার মধ্যে আছে মোগলাই পরোটা। বাড়ি ফেরার পথে টুক করে ঢুকে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে, যে দিকটাতে আজ এইসব কেনাকাটা করার জন্য গেছিলাম 2-3 পা হাঁটার দূরত্বেই পড়ে ওই রেস্টুরেন্টটা। তাই বাড়ি ফেরার পথে মেয়ের পছন্দের এই মোগলাই পরোটাটাও কিনে নিয়ে চলে এসেছি। আজ রাতে এটাই হবে আমাদের ডিনার। তবে মেয়ে এখনো আসেনি, ও আসুক, ও আসলে তারপর একসাথেই খেতে বসবো। ঘড়িতে এখন প্রায় 9:45 মতো বাজতে যায়। একটু আগে আমার মেয়ে ঘরে চলে এসেছে, ওকে এখন খেতে দিয়ে দেবো। তাই এই মোগলাই পরোটাগুলো এখন একটু মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। অনেকক্ষণ আগে নিয়ে এসেছি তো, একটু ঠান্ডা হয়ে গেছে। ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। দুপুরের খাবারটা রোজ রোজ এক সময়ে বা একসাথে বসে খাওয়ার সুযোগ হয় না, কিন্তু রাতের খাবারটা আমি সবসময় ওর সাথে বসে খাই। আর রাতে এই একসাথে ডিনার করতে বসে নয় আমরা আমাদের পছন্দের কোনো একটা টিভি শো চালিয়ে দেখি, আর নয়তো বেশ একটু জমিয়ে নানান রকমের গল্প করি। আর এটা যেন আমার একটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে। ও যতক্ষণ না রাতে খেতে বসে আমি ততক্ষণ খেতে বসি না, ওর জন্য অপেক্ষা করে থাকি। যদি কোনোদিন রাতের খাবারটা একা একা খেয়ে নিই, সেই দিন যেন আমার সেই খাবারটা পেটে গিয়ে হজমই হতে চায় না। তবে এই ব্যাপারটা বোধহয় শুধু আমার সাথে বলে নয়, পৃথিবীর প্রত্যেকটা মায়েদের সাথেই এরকমটা হয়ে থাকে। সন্তানরা যতক্ষণ না খায়, আমাদের মায়েদের পেট পুড়ে খেতে পারা তো দূরের কথা, আমাদের গলা দিয়ে ঠিকঠাকভাবে খাবারটা নামতেও চায় না, তাই না বলুন? আজ এই মাদার্স ডেতে আমি তো আমার মেয়ের সাথে বসে খাচ্ছি ঠিকই, কিন্তু দেশে আমার মা আজ তার মেয়েকে ছাড়াই রয়েছে। তাই আজ এই মাদার্স ডেতে আমি আমার মায়ের জন্য আর কি বা বলবো। কারণ মা, তুমি তো সবই জানো। আমার না বলা কথা, আমার মনের সব কথা, সব কিছু তুমি আগে থেকেই বুঝে ফেলো। তুমি আমাকে কতটা মিস করো আর আমি তোমাকে যে কতটা মিস করি, সেটা আমরা দুজনেই ভালো করে জানি, বলো? এবং সেটা ভাষায় প্রকাশ করে কাউকেই বোঝানো সম্ভব নয়। কিন্তু আজকাল নানান ব্যস্ততার কারণে, দেশের সাথে এখানকার দিন রাতের তফাতের কারণে হয়তো তোমার সাথে সেই আগের মতো জমিয়ে আড্ডা দিয়ে আর কথা বলা হয়ে ওঠে না। সেই 5 বছর আগে যেরকম চায়ের কাপ হাতে নিয়ে চায়ে চুমুক দিতে দিতে পুরো জগতে কোথায় কি হচ্ছে সব গল্প সেরে ফেলতাম, সেরকম ভাবে জমিয়ে গল্প অনেক বছর ধরে তোমার সাথে হয় না মা। গত 5 বছর ধরে তোমার হাতের রান্নাও খাইনি। অনেক রেসিপি তোমার মতো করে রান্না করার চেষ্টা করেছি জানো মা, কিন্তু তোমার হাতের রান্নায় যে স্বাদটা পেতাম সেরকমটা আমি রান্না করলে আর পাই না। তবে চিন্তা করো না মা, তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আবার দুজনে মিলে জমিয়ে গল্প আর জমিয়ে আড্ডা দেব। কারণ গত 5 বছর ধরে যে তোমার পাশে বসে তোমার হাতটা ধরে তোমার সাথে ঠিকভাবে কথাই বলতে পারিনি মা, তাই জমে আছে অনেক গল্প। যখন দেখা হবে একসাথে বসে অনেক গল্প করব, অনেক হাসবো। আর গত 5 বছর ধরে মনের ভেতরে যত দুঃখ জমিয়ে রেখেছি, সেই সব কথা পরস্পরকে মন খুলে বলবো আর মন খুলে কাঁদবো। মনের সমস্ত দুঃখ বেদনা একদম গঙ্গার জলে ভাসিয়ে দেব। আর পেট পুড়ে তোমার হাতের রান্নাও খাবো। কিন্তু এবার দেশে গেলে শুধু তোমার হাতের রান্না খাবো না, আমিও তোমাকে রান্না করে খাওয়াবো। বেশ কিছু নতুন নতুন রান্না শিখেছি জানো মা। আমি দেশে গেলে তোমাকেও কয়েকদিন রান্না করে ওই সব কিছু খাওয়াবো। আর রান্নাঘরের ওই একঘেয়েমি জীবন থেকে তোমাকে কিছু দিনের জন্য ছুটি করিয়ে দেব। সারাটা জীবন তো অনেক আমাদের রান্না করে খাওয়ালে, তাই দেশে গিয়ে এবার কয়েকটা দিন না হয় আমিই তোমাকে রান্না করে খাওয়াবো। খুব তাড়াতাড়ি দেখা হবে মা। আজ এই মাদার্স ডেতে এই কথাটুকুই তোমাকে উপহার স্বরূপ দিলাম। আর আমি জানি দীর্ঘ 5 বছরের অপেক্ষার পর আজকের এই দিনটাতে তোমার মেয়ের থেকে পাওয়া এই কথাটাই তোমার কাছে শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়াবে। সত্যি, মা শব্দটা একদম ছোট একটা শব্দ, তাই না? এক অক্ষর এবং একটি মাত্রার একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে যে কতটা পরিমাণ অপরিসীম ক্ষমতা রয়েছে, আর প্রত্যেকটা ঘরে ঘরে এই শব্দটির যে কতটা পরিমাণ অবদান রয়েছে, সেই সব 2-4 শব্দে বা 2-4 লাইনে বলে শেষ করা সম্ভব নয়। সুখে দুঃখে হাসি কান্নায়, এমনকি ঘরে বাইরে হোঁচট খেলে
ছোটখাটো শারীরিক মানসিক ব্যথা বেদনাতেও প্রথমেই মুখ থেকে বেরোয় মা শব্দটি। কারণ মার হাতের স্পর্শে আর মার আঁচলের তলাতেই তো সব শান্তি। এই মানুষটির সংস্পর্শেই যে সব দুঃখ বেদনা কষ্ট নিমেষের মধ্যেই যেন কোথাও একটা ভ্যানিশ হয়ে যায়। সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আশেপাশের অনেক মানুষজনই বদলে যায়, বদলায় না শুধু মায়েদের ভালোবাসা। ঘড়িতে রাত প্রায় 10:30 মতো বাজে। অনেক গল্প আর খাওয়া দাওয়া তো হলো। চলুন এবার আপনাদেরকে দেখাই আজ আমি আর আমার মেয়ে মিলে আর কি কি শপিং করেছি। তো শপার্স ড্রাগমার্ট থেকে কিনেছি এই গার্নিয়ারের শ্যাম্পুটা। আর এই শ্যাম্পুটার দাম নিয়েছে ওই $5 মতো। $5 মানে ধরুন প্রায় ওই 300 টাকার মতো। নেক্সট একটা ভ্যাসলিনের বডি লোশন নিয়ে এসেছি। আর এটাও শপার্স ড্রাগমার্ট থেকেই কিনেছি। আর এটার দামও ওই $5 নিয়েছে। আর $5 মানে দেশের টাকার ওই 300 টাকার মতনই। নেক্সট আমার জন্য একটা হেয়ার কালার নিয়ে এসেছি। এখন গরম আসছে তো, আর খোপা বেঁধে মানে বান করে আর ঘুরবো না। এবার ঘুরতে বেরোলে চুলটাকে একটু খুলে স্টাইল করেই ঘুরতে বেরোবো। আর সেই জন্য চুলটা একটু কালার করতে লাগবে, তাই নিয়ে এসছি। আর ঘরেই কালার করে নেব। আর এই হেয়ার কালারের শেডটা হচ্ছে লাইট গোল্ডেন ব্রাউন। আর লেখা তো আছে এর মধ্যে কোনো অ্যামোনিয়া ইউজ করেনি, মানে নো অ্যামোনিয়া লেখা রয়েছে। আর এটাও লেখা আছে এই হেয়ার কালারটা নাকি ন্যাচারাল সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে। আর এই হেয়ার কালারটার দাম নিয়েছে $8, মানে ধরুন প্রায় ওই দেশের টাকার 500 টাকার কাছাকাছি। আর এই হেয়ার কালারটাও আমি কিন্তু শপার্স ড্রাগমার্ট থেকেই কিনে নিয়ে এসেছি। নেক্সট শপার্স ড্রাগমার্ট থেকেই দুটো নেল পালিশ কিনে নিয়ে এসেছি। একটার কালার একটু লাইট পিঙ্ক শেডের মধ্যে রয়েছে, আর অন্যটার কালার একটু ডিপ গ্রিন কালারের মধ্যে রয়েছে। আর এক একটা নেল পালিশের দাম নিয়েছে $6 করে। $6 মানে ধরুন প্রায় ওই 370 টাকার মতো। আর দেওয়ালে লাগানোর এই হুকগুলো তো আমি ডলার স্টোর থেকেই কিনেছি। সেটা তো আপনাদেরকে ওই ডলার স্টোরের ভেতরেই দেখিয়েছিলাম। এক একটা সেটের মধ্যে 3টে করে হুক রয়েছে। আর এই সেটগুলোর দাম নিয়েছে $1.25 করে, মানে দেশের টাকার প্রায় ওই 77 টাকার মতো। এগুলো সবও দেওয়ালে লাগানোর হুকই। তবে এই সেটটার মধ্যে 12টা হুক রয়েছে। তবে দাম কিন্তু একই, ওই $1.25 করেই পড়েছে এক একটা সেট, মানে ওই দেশের টাকার 77 টাকার মতো। আর এই হুকগুলো না দেওয়ালে লাগানো একদম সহজ, জানেন। এই হুকগুলোর পেছনে আঠা মতো থাকে, যেটা দেওয়ালের সাথে খুব সহজেই স্টিক হয়ে যায়। নেক্সট এই ছোট স্কেচ বুকটাও তো আপনাদেরকে ডলার স্টোরের ভেতরেই দেখিয়েছিলাম। এটা আমার মেয়ে নিয়ে এসেছে। আর এটার দাম নিয়েছে $1.75 মতো, মানে দেশের টাকার প্রায় ধরুন ওই 107 টাকার মতো। আর এটাও তো আপনাদেরকে ডলার স্টোরেই দেখিয়ে দিয়েছিলাম। এটাও আমার মেয়ে নিয়ে এসেছে। এটা একটা 24টা পেইন্টের টিউব। আর এটার দাম নিয়েছে $4.5। $4.5 মানে ধরুন প্রায় ওই 275 টাকার মতো। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। আর এইদিকে ঘড়িতে প্রায় রাত 11টা মতো বাজতে যায়। যাই এবার এই সব কিছু গুছিয়ে শুতে যাই। চলুন আমি আমার আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশি বংকন্যার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.